নমস্কার, জীবন সুরক্ষা অনুষ্ঠানে স্বাগত রয়েছে। আমি সোমশিখা। আপনারা সবাই জানেন এই মুহূর্তে আপনারা এমন একটা পরিস্থিতি রয়েছে, আমরা এবং আপনারা সবাই একটা পরিস্থিতি রয়েছে, যে পরিস্থিতিতে আমরা সবাই ভাবতে পারি যে এই পরিস্থিতিতে কার কাছে যাব, কখন কি কার কাছে গিয়ে প্রশ্ন জিজ্ঞেস করব, যে আমাদের হেলথ রিলেটেড স্বাস্থ্য ব্যাপারে অনেক প্রশ্ন সবার মধ্যেই রয়েছে। তো সেই প্রশ্নগুলো, আপনাদের প্রশ্ন এবং আমার থ্রোতে প্রশ্নগুলো আমরা রাখছি বিভিন্ন ডাক্তারের কাছে। আপনারা এতদিন ধরে দেখছেন প্রতিদিন প্রোগ্রামটা লাইভ হয়ে থাকে, তো আজকে আমাদের এই প্রোগ্রামটা রেকর্ডেড থাকছে। যেহেতু আপনারা আমাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন না, কিন্তু আমি আপনাদের হয়ে প্রশ্নগুলো আমাদের আজকের বিশিষ্ট অতিথি এবং এই উপত্যকার এবং আমাদের এই আসামের একজন গর্ব ডক্টর দীপঙ্কর দাস, একজন হৃদরোগ বিশেষজ্ঞকে আমরা আজকে পেয়ে নিয়েছি। নমস্কার স্যার, আপনাকে জীবন সুরক্ষা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। স্যার, প্রথমে জানতে চাইবো, যেহেতু আপনি একজন হার্ট স্পেশালিস্ট, তো জানতে চাইবো যে এই মুহূর্তে আপনার কি অনুভূতি? একটা ইউনিক এক্সপিরিয়েন্স এটা। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনারা আমাকে ডেকেছেন। I am hoping that it will be very good. And we are also grateful কি আপনি এখানে এসেছেন আমাদের সাথে আজকে, এতটা এরকম সিচুয়েশনের মধ্যে আপনি আমাদেরকে সময় দিতে পেরেছেন। আমরা অনেক গ্রেটফুল আপনার কাছে। তো স্যার, আমরা জানি যে একজন ডাক্তার হোক বা যে কোনো লোকই হোক না কেন, সবারই একটা এক্সারসাইজ অ্যান্ড অল এভরিথিং ইজ নিডেড। তো আপনি কি এই ব্যাপারে বলবেন যে আপনি এত বিজি শিডিউলের মধ্যে আপনি আজকে আমাদেরকে টাইম দিচ্ছেন, বা আপনি কিভাবে নিজেকে স্বাস্থ্য ঠিক মতন রাখেন আপনার? আমার জন্য দিস ইজ এ পেশেন, সো আই এম নট মাচ কনসার্ন অ্যাবাউট মি এট প্রেজেন্ট বাট এভরিবডি শুড এক্সারসাইজ, হ্যাঁ না, এটলিস্ট হাফ অ্যান আওয়ার এ ডে for at least 5 days in a week. We should all be exercising. আর খাওয়া দাওয়াতে ধ্যান রাখতে হয়, অল্প তেল মশলা এগুলো জিনিস একদম কম, অ্যাভয়েড স্পাইসি ফুড, অয়েলি ফুডস। আর যতটুকু আমরা খাই উই শুড বি ইউজিং দোজ, বডিতে যদি অ্যাকুমুলেট হয় দেন অনলি উইল হ্যাভ হার্ট ডিজিজ। সো যেগুলো আমরা খাচ্ছি উই শুড টেক ইট আউট বাই এক্সারসাইজিং, হ্যাঁ না। যদি আমরা খালি খাই আর বসে থাকি দেন ইট ওয়ন্ট হেল্প। হোয়াট এভার উই আর ইটিং উই শুড টেক ইট আউট, we should use them. This is just like a fuel, so fuel should be used, otherwise it gets stuck. থ্যাংক ইউ স্যার। তো স্যার, জানতে চাইবো যে আপনার একটু আর্লি লাইফে চলে যাচ্ছি প্রথমে। তো আপনার এই যে মেডিকেল লাইনে আসা কিরকম, কোথা থেকে স্টার্ট? I am from Shillong, আমি শিলং থেকে, শিলংতে পড়াশোনা করলাম। একবার আমিও এরকম টিভি চ্যানেলে একবার ক্লাস 8-এ বা ক্লাস 9-এ আমি একবার টিভি চ্যানেল দেখছিলাম দূরদর্শনে। ওই সময় একজন কার্ডিওলজিস্টের আমি একটা ইন্টারভিউ দেখলাম। এট দ্যাট মোমেন্ট অনলি আই ডিসাইডেড কি না আমারও কার্ডিওলজিস্ট বনার চান্স, নট ডক্টর বাট কার্ডিওলজিস্ট। সো মাই হোল লাইফ ওয়াজ অনলি অ্যাবাউট কার্ডিওলজি। আমি আমার এমবিবিএস, তারপর আমি এমবিবিএস করলাম ফ্রম মগধ মেডিকেল কলেজ গয়া। তো ওই এমবিবিএস এর মধ্যে অনলি মাই কনসেন্ট্রেশন ওয়াজ অনলি অন কার্ডিওলজি। এমবিবিএস করার পর আমি এমডি করলাম। I got in Ranchi, RIMS Ranchi. ওইটার মধ্যেও আমি মোর কনসার্ন অ্যাবাউট কার্ডিওলজি। তারপরে দেন বাই চান্স লাকিলি আই গট ইন ডিএম কার্ডিওলজি ফ্রম জেবি পান্থ হসপিটাল দিল্লি থেকে। সো ইট ওয়াজ ফ্রম আর্লি অনলি আই ওয়ান্টেড টু বিকাম এ কার্ডিওলজিস্ট। সত্যি একটা আমাদের কাছে একটা ভালো অনুভূতি যে আপনি এত দূর থেকে আপনি আপনার ডিগ্রি নিয়ে এসে আপনি গুয়াহাটিতে আজকে একজন ডক্টর। আমরা সত্যি এখানে আমরা প্রায় সময়ই আমরা দেখে থাকি যে শিলচরে একটু কিছু আমরা বলতে পারি যে কিছু একটা হাই রিস্কের হয়ে গেলে আমরা গুয়াহাটিতে শিফট করি, অ্যান্ড যেটা হচ্ছে আপনাদের হাতেই আমাদের ডাক্তাররা ছেড়ে দেয়। তো সেই জায়গায় আপনারা থাকছেন ভগবান হিসেবে। সত্যি আমাদের কাছে এটা একটা প্রিভিলেজ কি আপনাদের মতন ডাক্তারকে আমরা পাচ্ছি। স্যার, আমরা এটা সবার কাছ থেকে শুনেছি যে আপনি এমন একজন ডক্টর যে এই আসামের মধ্যে বলতে গেলে আমরা যে গর্ব যে কোনো পেশেন্ট আপনার কাছে যাচ্ছে, সেই পেশেন্ট ভালোভাবে সুস্থ হয়ে আসছে। তার থেকে একটা এক্সপিরিয়েন্স আপনার কাছে জানতে চাইবো। মেবি বিগিনার্স লাক অনলি, বাট লেটস সি এখন জাস্ট স্টার্টই হয়েছে আমার। ক্যানট সে দ্যাট সব ভালো হয়ে যাচ্ছে সব খারাপ হয়ে যাচ্ছে। না, বাট মেজরিটি উই হ্যাভ গেট লাইক বিগিনার্স লাক আমি বলবো। ঠিক আছে স্যার। তো স্যার, জানতে চাইবো যে এই যে হার্ট ডিজিজটা, তো সেটার ঠিক
কিভাবে উৎপন্ন হয় সবার শরীরের মধ্যে, যেটা একটা স্টার্টিংটা কোন জায়গা থেকে? সি দেয়ার আর গ্রুপস অফ হার্ট ডিজিজেস। কয়েকটা জিনিস হলো কি কনজেনিটাল মিন্স দিস আর প্রেজেন্ট সিন্স বার্থ, মানে বাচ্চাটা মার পেট থেকেই মানে দ্যাট ডিজিজ স্টার্ট, সো দিস আর জেনেটিক, হ্যাঁ না, আর কনজেনিটাল হার্ট ডিজিজ যেটা আমরা বলি, আচ্ছা লাইক যেরকম হার্টের ভিতরে একটা ফুটা হয়ে গেল, এসডিস ভিএসডিস পিডিএস, দোজ আর কনজেনিটাল, দিস আর ওয়ান গ্রুপ অফ heart disease. The other group of heart disease which is more common or most common all over the world including India and Northeast are what are known as coronary artery disease. Okay. Coronary artery disease ওইগুলো যেটা আমরা শুনি যে পেশেন্টের হার্ট অ্যাটাক হয়ে গেছে, খুব বুকে ব্যথা হচ্ছে, হ্যাঁ না, হার্টে ব্লকেজ আছে, these things are coronary artery disease. These are the most common, but this is age related. Age related plus it is অলসো ফ্যামিলিয়াল। কোনো কারো যদি মানে ফাদার ভাই ওদের যদি হার্টের প্রবলেম থাকে দেন ইউ আর মোর অ্যাট রিস্ক অফ ডেভেলপিং করোনারি আর্টারি ডিজিজেস। ওইগুলো জিনিস লাইফস্টাইলের উপরে ডিপেন্ড করে, আমরা কি খাচ্ছি কি খাচ্ছি না ওইগুলোর উপরে ডিপেন্ড করে। প্লাস দেয়ার আর সার্টেন ডিজিজেস মানে উইচ ক্যান হ্যাপেন ইন এনি এজ, লাইক ফর এক্সাম্পল এখন যেটা কোভিড হচ্ছে, সো কোভিড অলসো হ্যাজ বিন ফাউন্ড টু এফেক্ট হার্ট, है ना। the infection covid virus টা it can affect the muscle of the heart, the myocarditis होते पारे, so plus any other infection also can affect the heart cause myocarditis, so there are various groups, একটা congenital হয়ে গেল, একটা adult age হয়ে গেল যেটা coronary artery disease বললাম, আর there are also various other but majority of the heart diseases are age related. আচ্ছা আচ্ছা mostly. তো স্যার আমরা এটা কি ভেবে নিতে পারি যে মানে কারোর যদি মানে মার হয়ে থাকে হার্ট ডিজিজ বা বাবার যদি হার্ট ডিজিজ হয়ে থাকে, সেই বাচ্চাটারও হার্ট ডিজিজ হতেই পারে, মানে এটা কি হতেই পারে? নো, বাট রিস্ক অফ হ্যাভিং দ্যাট হার্ট ডিজিজ ইজ মোর, হ্যাঁ না, মানে রিস্কটা হাই থাকবে। আমরা ডেফিনেটলি বলতে পারবো না যে হবেই, বাট দেন দ্য রিস্ক উইল ডেফিনেটলি বি হাই, হ্যাঁ না। আদার দেন সাম কনজেনিটাল হার্ট ডিজিজ, যেরকম কয়েকটা জেনেটিক হার্ট ডিজিজ আছে, লাইক ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি, রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি, হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি। ওইগুলো কার্ডিওমায়োপ্যাথি দেয়ার মানে বেশি চান্সেস আছে যে আমার প্রোজেনি মানে বাচ্চাদের কেউ হয়ে যাবে। আচ্ছা, তো আমরা প্রায় সময় দেখে থাকি যে অনেক আমাদের নিউজ আসে যে বাচ্চাদের হার্টে ফুটো হয়ে রয়েছে, হ্যাঁ সেটা মানে কি ওই আপনি যেটা বললেন সেটা তোমার জেনেটিক প্রবলেম? হ্যাঁ, এটা জেনেটিক প্রবলেম, দেয়ার ইজ নো মেডিসিন, নো ফুড যে মানে কিন্তু খাওয়া রিলেটেড, সো ইট হ্যাপেন্স বিকজ অফ সাম প্রবলেম ইন দ্য জিন, হ্যাঁ না, লাইক এএসডিস আর ভেরি কমন। সো ওইগুলো মানে বলা হয় যে মানে দিস আর প্রেজেন্ট ফ্রম দি ইউটেরাস অনলি, মানে যেরকম আপনার বাচ্চা পেটে আছে ওই সময় থেকেই কিছু জেনেটিক প্রবলেম হলে গেলে মানে ওইটা দেন দ্য চাইল্ড গেটস বোর্ন উইথ সাম হোল ইন দ্য হার্ট, ঠিক আছে। তো ওইটার বাট দেয়ার আর সার্টেন রিস্ক ফ্যাক্টরস ফর দিস অলসো, like if the age of the mother is very high, like say more than 35 হয়ে গেল, তারপরে আপনার বাচ্চা হচ্ছে, so this ওইরকম বাচ্চার হাই রিস্ক থাকে হার্টের হোল হওয়ার। আচ্ছা, হ্যাঁ, বাট এগেইন লাইক ফার্স্ট ডিগ্রি রিলেটিভের সাথে যদি বিয়ে হয়, মানে লাইক সাম ফর এক্সাম্পল লেট মি টেক মুসলিম কমিউনিটি, ওরা মানে অল্প নিয়ার রিলেটিভের মধ্যে বিয়ে হয়, সো দিস থিংস ক্যান কজ হোল ইন দ্য হার্ট মোর। ওকে, আচ্ছা আচ্ছা, তো এটা কিভাবে এটা ঠিক করা যেতে পারে যে বাচ্চাদের যে হার্টে যেটা ছিদ্র হয়ে যায় সেটা কিভাবে মানে ঠিক করা যেতে পারে? সো দেয়ার আর about 10-20% অফ হার্টের হোল তো এগুলো ওভার এ পিরিয়ড অফ টাইম নিজে ঠিক হয়ে যায়, ঠিক আছে, বাট 80-90% অফ দ্য হোল নিজে ঠিক হয় না। দেন ডিপেন্ডিং অন হোয়াট টাইপ অফ হোল ইট ইজ, দেয়ার আর সার্টেন এজ, মানে এই এজ গ্রুপে এই হোলটা ঠিক করে নিতে হয়, আদারওয়াইজ ওভার এ পিরিয়ড অফ টাইম গিয়ে আপনার এটা অসুবিধাটা হবে, ঠিক আছে। আর হার্টে হোল ঠিক করাও দুই রকমের হয়, আইদার ইউ ডু ওপেন হার্ট সার্জারি, আর নতুন আমরা একটা এখন প্রসিজার করি যেটা পারকিউটিনাস টেকনিকে হয়ে যায়, মানে পাও দিকে তার ঢুকে হাতের ভিতরে, তো উই জাস্ট ক্লোজ ইট, বাট দেয়ার আর ইন্ডিকেশনস ফর বোথ, है ना। সব হোলকে আপনি পারকিউটিনাস ওয়ে বন্ধ করতে পারবে না, মানে নন সার্জিক্যাল ওয়ে, আর সব হোলকে আপনি খুলে ওপেন করে বন্ধ করতে হয় না। দেয়ার আর মেনি থিংস উইচ নিডস টু বি সিন বাই ইকো এন্ড দেন অনলি ইট হ্যাজ টু বি ডিসাইডেড, মানে কিরকম এটা বন্ধ করতে হবে। তো মানে এই জিনিসটা তো একটা এজড পারসনেরও হচ্ছে, ছোট বাচ্চাদেরও হচ্ছে। হার্টের হোল ইজ কনজেনিটাল, সো হার্টের হোল ইজ ফ্রম চাইল্ডহুড, বাট দেয়ার আর আমরা এখন আমি কয়েকটা দেখেছি পেশেন্ট যে ওরা আগের থেকে জানতো না বা জানার পরেও জানতো না কি করব, তার জন্য দোজ পিপল হ্যাভ গ্রোন ওল্ড নাও, দে আর অ্যাডাল্ট, আর এখন হার্ট ফেলিয়ার নিয়ে আসছে বিকজ অফ দ্যাট হোল ইন দ্য হার্ট, দোজ আর হাই রিস্ক। মানে তো আপনি যেটা বললেন ওপেন হার্ট সার্জারি বা যেটা আপনি বললেন মানে
এটার নামটা একটু বলবেন? পারকিনসন্স টেকনিকে যেটা হয়, ওকে, হ্যাঁ। তো সেটা কি বাচ্চারা মানে জানতে পারে সেই যে একটা প্রবলেম থাকে থাকে? হ্যাঁ জানতে পারে, মানে দোজ টেকনিক্স এখন এরকম ইজি করা হয়ে গেছে যে জানতে পারবে, হ্যাঁ না। বাট দেন এভরি পার্সন এভরি পেশেন্ট ইজ ডিফারেন্ট, ঠিক আছে। নো ট্রিটমেন্ট ইজ দেয়ার যে 100% গ্যারান্টি করবে যে ইট উইল ওয়ার্ক অনলি, বাট উই হ্যাভ টু টেক দ্যাট চান্স, উই হ্যাভ টু টেক দ্যাট রিস্ক, হ্যাঁ না। উই হ্যাভ টু সি দ্য রিস্ক অ্যান্ড বেনিফিট রেশিও, ইফ দ্য বেনিফিট ইজ মাচ মোর দেন রিস্ক দেন উই গো ফর দ্যাট সার্জারি, ওকে, হ্যাঁ না। বাট রিস্ক ইজ দেয়ার ফর এভরিথিং। ওকে, তো স্যার মানে কজেসটা কি যে হার্টের যে ডিজিজগুলো হচ্ছে বা তার থেকে কি সিমটমস থেকে মানুষ বুঝতে পারবে? ওইটার মধ্যে अगेन টু ক্যাটাগরিজ। আচ্ছা, মানে একটা বাচ্চা হয়ে গেল, non-genetical যেটা। হ্যাঁ, তো বাচ্চাতে আমরা লিভ অ্যাসাইড করছি, যেটা মোস্ট কমন যেটা হয়, যেটা আমরাকে বলি হার্ট অ্যাটাক বা এনজাইনা যেটা হচ্ছে, তো ওইগুলোর জন্য সিমটম হলো গিয়ে ডিফারেন্ট। সিমটমস হলো গিয়ে লাইক চেস্ট পেইন। নাও নট এভরি চেস্ট পেইন ইজ কার্ডিয়াক রিলেটেড, বাট যদি চেস্ট পেইন হয়, সেন্ট্রাল চেস্ট পেইন, আর আপনি হাঁটার সময় চেস্ট পেইনটা বাড়ছে, দ্যাট ইজ, ওইটাকে আমরা ডেফিনেট বলি এনজাইনা। ওকে, বা হাঁটার পর আমার শ্বাসের কষ্ট হচ্ছে, আমি যদি হাঁটি আমার হার্ট এক্সারসাইজ হচ্ছে, সো দ্য মোমেন্ট হার্ট এক্সারসাইজ করছে ওই সময় যদি আমার সিমটমটা আসে, দ্যাট মিনস যে স্ট্রেস পড়ছে হার্টের উপরে, দ্যাট মিনস সাম ব্লকেজ অর সামথিং ইজ দেয়ার, মে বি দেয়ার, হ্যাঁ না। আদার দেন দ্যাট সাম পেশেন্ট কোনো সিমটম থাকে না, কিচ্ছু থাকে না, সাডেনলি একদিন হার্ট বুকের ব্যথা হয় অ্যাসোসিয়েটেড উইথ সোয়েটিং, বা মাথা ঘুরিয়ে পড়ে যায়। টেক ফর এক্সাম্পল সৌরভ গাঙ্গুলি, he was fine, absolutely fine, an athlete, ও জিমে ছিল, nothing happened, he just fell down, ওইটাকে আমরা বলি সিনকো, আচ্ছা, হ্যাঁ না। he just fell down ECG করানো হয়েছে, দেন দেখা গেল যে he had a heart attack. So even a small symptom can be a major, or even sometimes some people has more symptoms but nothing is there, then so every people is different. তো স্যার এই যে আপনি কথাটা বললেন অনেক সময় হাঁটতে গিয়ে অনেক সময় একটা বুকে একটা ঠাস ঠাস করতে থাকে, না বুকে ঠাস ঠাস করা, আচ্ছা, এটা হতে পারে যে আপনি কোনোদিন হাঁটছেনই না, এতদিন থেকে ঘরে বসে আছেন, এখন হাঁটছেন তাহলে ঠাস ঠাস করছে, দ্যাট ইজ ডিফারেন্ট, হ্যাঁ। মানে সিমটমের ক্লাস থাকে, তো আপনি যদি ঘরে সারাদিন বসে আছেন আর এখন বাইরে কয়েকদিন পরে বাইরে অল্প ঘুরতে গেছেন বা অল্প সিঁড়ি টিড়ি উঠছেন, সময় যদি বুকটা ঢাস ঢাস করে, দ্যাট মিনস ইউ আর নট ওয়ার্কিং আউট, হ্যাঁ না। তো ওইটা আলাদা জিনিস হয়, বাট ওই ঠাস ঠাসের সাথে যদি আপনার বুকের ব্যথাও হয়, হ্যাঁ, মোর দেন নর্মাল, মানে যেটা এমনি হয় বাট মোর দেন নর্মাল যদি হয়, দেন এগুলো সিমটম ইন্ডিকেট করে যে হার্টের। আচ্ছা, তো স্যার আমি যেটা বলতে চাইছিলাম যে মানে এই যে হার্টের অনেক মানে প্রায় সময় মানে আমরা দেখি যারা এক্সারসাইজ করছে তারপরেও আমরা দেখছি যে অনেক সময় হার্টে একটা চেস্ট পেইন হয় বা অনেক সময় শ্বাস ফেলতে কষ্ট হয়। তো সেই যে জায়গাটা মানে এটা অনেক সময় আবার আমরা যখন হার্ট ইসিজি করা হয় তখন সেটা উঠে আসে না, কিন্তু অনেক সময় তখন বলা হয় যে কোলেস্ট্রলের ব্যাপারটা এসে যায়। তো সেটা আপনি কিভাবে বলবেন, কোলেস্ট্রল অ্যান্ড হার্ট পেইন দুটোকে কিভাবে আপনি ডিফারেন্সিয়েট করবেন? হার্ট পেইন আর কোলেস্ট্রল, মানে কোলেস্ট্রল ইজ কোলেস্ট্রল, এটা ব্লাডের মধ্যে আমাদের কোলেস্ট্রল মানে লিপিড, ফ্যাটি অয়েলি জিনিস যেটা ওইটা, ওই জিনিসটা বেশি থাকতে 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 হার্টের ভিতরে গিয়ে জমা হয়, হার্টের করোনারিস অবস্ট্রাক্ট করে, আর তারপরে আমাদের হার্টের পেইন হয়, চেস্ট পেইন হয় বা হার্ট অ্যাটাক যেটা হয়। সো কোলেস্ট্রল ক্যান কজ চেস্ট পেইন, বাট নট এভরি চেস্ট পেইন ইজ বিকজ অফ কোলেস্ট্রল আর কি, হ্যাঁ। বহুত মানুষের কোলেস্ট্রল লিপিড প্রোফাইল নর্মাল থাকে, বাট দে আর হ্যাভিং হার্ট ডিজিজ, হার্ট অ্যাটাক মানে হার্ট অ্যাটাক। তো স্যার হার্ট অ্যাটাক নিয়ে যখন আমরা কথা বলছি, তো আমি জানতে চাইবো যে চট করে যদি বাড়িতে কারো একটা মাইনর হার্ট অ্যাটাক হলো তখন ফার্স্ট এড হিসেবে কি করাটা দরকার? ফর মি দেখো, আই ডোন্ট ডিফারেন্সিয়েট বিটুইন মাইনর और मेजर हार्ट अटैक, एनी हार्ट अटैक कैन टेक योर लाइफ, ठीक है। सो इट इज नॉट गुड टू से माइनर हार्ट अटैक বা মেজর হার্ট অ্যাটাক। দ্য ফার্স্ট থিং যেটা করতে হবে, যদি ঘরে ফার্স্টের দিন তো আপনার ম্যাক্সিমাম মেজরিটি 80% অফ দ্য পিপল তো ভাবে যে গ্যাস হয়ে গেছে, ঠিক আছে, ওরা ভাবে যে গ্যাস হয়ে গেছে, ও গ্যাসের জন্য গ্যাসটা লামছে না, গ্যাসটা পেটে আছে, গ্যাসটা বুকে আছে, এই জিনিসটাই বলে। বাট যদি এল্ডারলি থাকে, এজ মোর দেন 50 হয়ে গেছে, আর তারপর সাডেনলি একদিন বেশি গ্যাস হচ্ছে, ফার্স্ট থিং ইজ গ্যাস হলে কিছু না, গ্যাস তো আপনার নিজে নিজে ঠিক হয়ে যাবে, বাট ফার্স্ট থিং দ্যাট শুড কাম টু মাইন্ড যে এটা হার্ট অ্যাটাকও হতে পারে। ডোন্ট ওয়েস্ট টাইম এট হোম, কি ইনো দিয়ে দিলাম বা পেন40 দিয়ে দিলাম, দেখে নিলাম ঠিক আছে কি না, তারপরে হসপিটালে যাচ্ছি। যদি এল্ডারলি থাকে, ঘরে কোনো কারোর আরও ফ্যামিলি হিস্ট্রি থাকে, বা পেশেন্টের হাইপার টেনশন, ব্লাড প্রেশার আছে বা ডায়াবেটিস আছে, ডোন্ট ওয়েট কি গ্যাস কম হবে তারপর মানে গ্যাস হয়েছে, এটা গ্যাস মেবি হার্ট অ্যাটাক, আপনাকে একটা ইসিজি করাতে কি আছে। তো ফার্স্ট থিং ইজ প্রপার ডায়াগনোসিস, চেস্ট পেইন উইথ সোয়েটিং আর বা এক্সেসিভ গ্যাস ফর্মেশন, দে মে বি হার্ট অ্যাটাক, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম,
হসপিটালে যান, ইসিজি টিসিজি করেন, কয়েকটা ব্লাড টেস্টও এখন আছে যে ব্লাড টেস্টের মধ্যে বোঝা যায় যে হার্ট অ্যাটাক হয়েছিল কি না বা এখন আছে কি না। তো ওইগুলো জিনিস আছে, ওইগুলো জিনিস পট করে করাতে হয়। সেলফ ট্রিটমেন্ট ইজ হার্মফুল অ্যান্ড ইট উইল ডিলে ট্রিটমেন্ট। যে আপনি ওয়েট করবেন যে আমি কিছু একটা পিল খাবো, ওয়েট করছি কমছে কিনা, কালকে সকালবেলা যাবো, ওইরকম করতে হয় না। ডোন্ট ওয়েস্ট টাইম, হ্যাঁ না, পট করে হসপিটালে যান। আর আপনার এখানে বারাক ভ্যালিতে আপনার একটা অসুবিধা যেটা আছে যে আমরা একটা জিনিস বলি যে হার্ট অ্যাটাকের ইমিডিয়েট এনজিওগ্রাফি করে যে ব্লকেজটা খোলা, যেটাকে আমরা বলি প্রাইমারি এনজিওপ্লাস্টি, এই ফ্যাসিলিটিটা এট প্রেজেন্ট এখানে নাই। মেবি ওভার এ পিরিয়ড অফ টাইম এগুলো আসবে, দিস থিংস আর নেসেসারি। বাট এখানে আমরা যেটা দেখছি গুয়াহাটিতে বসে, দেয়ার আর ভেরি গুড কার্ডিওলজিস্ট হিয়ার। আপনারা ওনার কাছে যান, ওদের কাছে যান, অ্যাটলিস্ট দে মেক ইউ দ্যাট মাচ দ্যাট আপনারা গুয়াহাটি কলকাতা পর্যন্ত যেতে পারবেন, হ্যাঁ না। সো দেয়ার আর গুড কার্ডিওলজিস্ট, প্লিজ গো টু দেম, ডোন্ট ওয়েস্ট টাইম এট হোম। তো স্যার আপনি জানতে চাইবো যে এই যে আপনি বললেন এই ব্যাপারটাকে নিয়ে, তো চট করে তো আমরা মানে হসপিটাল যাওয়া, অনেক রাত্রে এরকম যদি হয়ে থাকে তখন মানে হসপিটাল যাওয়াটা একটা ব্যাপার হয়ে যায়, বা ডাক্তার পাওয়া যাবে কিনা না, বা সেটা তো আমরা আগের থেকে বুঝতে পারি না। তখন কি কিছু একটা মানে জাস্ট ফর কোনো পিলস অ্যান্ড অল কিছু, বা কোনো ধরনের এক্সারসাইজ বা সামথিং? না না না, ওই সময় তো এক্সারসাইজ অ্যাবসলিউটলি করতে হয় না। যদি হার্ট অ্যাটাক হয়েছে, অল এক্সারসাইজেস আর কন্ট্রাইন্ডিকেটেড, মানে করতেই হবে না। মানে ব্রিদিং আউট এন্ড ইন, নো ব্রিথিং আউট, নো ব্রিথিং ইন, নাথিং, এরকম কিছু না। বাট হ্যাঁ, ইফ ইউ হ্যাভ অ্যাসপিরিন যদি আপনার কাছে আছে, 300 mg অফ অ্যাসপিরিন ইউ ক্যান টেক। বা কোনো পেশেন্টের আগে থেকেই চেস্ট পেইন থাকে, দে হ্যাভ এ হ্যাবিট অফ টেকিং সরবিট্রেট একটা করে থাকে। দিস আর নট ফর হোম রেমেডি, আমি হোম রেমেডি বলছি না। বাট যদি আপনার বাড়িতে থাকে ইকোস্পিন আর হার্ট অ্যাটাক সাসপিশন হচ্ছে, আপনি ইকোস্পিন দিতে পারেন বা সরবিট্রেট একটা জিব্বার নিচে দিতে পারেন। দেওয়ার পরে সঙ্গে সঙ্গে হসপিটালে যাওয়ার, হ্যাঁ। বাট সরবিট্রেট দিলেও ব্লাড প্রেশার কমে মাথা ঘুরিয়ে মানুষ পড়তে পারে, সো ব্লাড প্রেশার আগে দেখতে হয়। তো সেলফ ট্রিটমেন্ট ইজ অ্যাবসলিউটলি কন্ট্রাইন্ডিকেটেড। আপনি আর্জেন্টলি হসপিটালেই যাওয়া, যেটাই যতই সময় হোক। বাট হ্যাঁ, ইফ ইউ হ্যাভ অ্যাসপিরিন বা আগে থেকে পেশেন্টের সিমটম ছিল, মেডিসিনগুলো খাচ্ছেন, দেন ইউ ক্যান টেক 300 mg অফ অ্যাসপিরিন আর সরবিট্রেট। ওকে ওকে, এটাই মানে আমি সেটাই জানতে চাইছিলাম আর কি। তো স্যার জানতে চাইবো যে হার্ট ডিজিজের যেটা হার্ট ডিজিজ অ্যান্ড হার্ট অ্যাটাক, সেই দুটোর মধ্যে ডিফারেন্স? একটা হলো কি বইয়ের নাম, একটা হলো কি চ্যাপ্টার, তাই না? হার্ট ডিজিজ ইজ দ্য বুক, হার্ট অ্যাটাক ইজ এ বিগ চ্যাপ্টার, এটাই ডিফারেন্স। আচ্ছা, মানে হার্ট অ্যাটাক অলসো কামস আন্ডার হার্ট ডিজিজ। হার্ট ডিজিজ, আচ্ছা। তো প্রিলিমিনারি স্টেজ সবসময় ডাক্তারের কাছে চলে যাওয়াটা বেটার আপনি বলছেন? হ্যাঁ, উইদাউট ওয়েস্টিং এনি টাইম। হ্যাঁ, ওকে। তো স্যার আপনি জানতে চাইবো যে ছোট বাচ্চা এবং উইমেন তার সাথে ম্যান, তাদের মধ্যে রেশিওটা আপনি কি বলবেন? মানে উইমেনের কি বেশি হচ্ছে হার্ট অ্যাটাক, বা বাচ্চাদের একটা? না, বাচ্চাদের তো ডিফারেন্ট হয়ে গেল, এটা আপনার কনজেনিটাল হার্ট ডিজিজ। বাট অ্যাডাল্টের মধ্যে মেন আর মোর প্রোন ফর করোনারি আর্টারি ডিজিজেস। ছেলেদের বেশি হয়, আর ছেলেদের অল্প কম এজে হয় দেন ওমেন। ওমেনের মেন থেকে কম হয় আর 1 decade আফটার হয়। বাট প্রবলেম হলো গিয়ে মেজরিটি অফ দি ওমেন গোজ আনডায়াগনোসড অর আন্ডার রিপোর্টেড। রিজন হলো গিয়ে যে মানে এখনো মানে ফিমেলদেরকে সোসাইটির মধ্যে যে কিছু হবে না করে, মেলদের যদি হয় তো মেন ইজ দ্য ব্রেড আর্নার না, তো মানে ছেলেদের যদি কিছু হয়ে যায় ঘরটা কিরকম চলবে বলে পট করে ট্রিটমেন্টটা হয়ে যায়। বাট ফিমেলদের ওই জিনিসটা হয় না। সো ফিমেল অলদো এট লেসার রিস্ক ফর হার্ট ডিজিজেস দেন মেন, বাট ফিমেলদের ট্রিটমেন্টটা অল্প ডিলে করে হয়, তার জন্য রিস্ক কমপ্লিকেশনসগুলো বেড়ে যায়। আচ্ছা আচ্ছা। তো আপনি এই ব্যাপারটা কি বলবেন? অনেক সময় প্রেগনেন্ট হওয়ার পরে অনেক উইমেনদের মানে তখনই সেই ডিজিজটা স্টার্ট হয়, হার্ট ডিজিজটা স্টার্ট হয়, সেটার ব্যাপারে যদি একটু আপনি বলেন। স্টার্ট হয় না অ্যাকচুয়ালি, মানে যে সময় পেটে বাচ্চা থাকে দেন ইউ আর গিভিং এক্সট্রা লোড টু হার্ট, মানে হার্টের উপরে বেশি স্ট্রেস পড়ছে। আর যেরকম আমি আগে আপনাকে বললাম, হাঁটার পরে চেস্টে পেইন হচ্ছে বা শ্বাস ফলছে, কেন হয়? বিকজ হার্টের ভিতরে আমরা স্ট্রেস দিচ্ছি। সিমিলারলি প্রেগনেন্সি ইজ এ স্ট্রেস, মানে দুইটা মানুষের একটা হার্ট দিয়ে কাজ চলছে। তার জন্য বহুত সময় কি হয়, যেরকম কনজেনিটাল হার্ট ডিজিজ, এএসডি ছিল, ভিএসডি ছিল, ওইগুলো আগে কেউ জানতো না। বা রিউমাটিক হার্ট ডিজিজ, মিট্রাল স্টেনোসিস ছিল, আগে কেউ জানতো না, অল্প অল্প শ্বাস ফুলতো, কিচ্ছু না। বাট ওয়ান্স প্রেগনেন্সি হ্যাপেন্স, প্রেগনেন্সির মধ্যে ওই সেম হার্টটা আপনার দুইটা বডির জন্য কাজ করতে হয়, তো ওই সময় সিমটমসটা পট করে মানে বাইরে এসে যায় আর কি। তো মানুষ ভাবে যে প্রেগনেন্সি কারণে হয়েছে, বাট ইউজুয়ালি মেজরিটি অফ দ্য টাইম আগে থেকেই ছিল, বাট প্রেগনেন্সির মধ্যে হার্টের এক্সট্রা ওয়ার্কের কারণে এখন
পট করে দেখাচ্ছে আর কি সিমটমস, যে শ্বাসের কষ্ট বেশি হয়ে গেল, আমরা ইকোটিকো করে দেখলাম রিউমাটিক হার্ট ডিজিজ আগে থেকেই ছিল, এখন আমরা বুঝতে পারলাম, বা পেশেন্ট এখন বুঝতে পারলো আর কি ওই জিনিসটা। বাট সার্টেন ডিজিজেস আছে যেটা প্রেগনেন্সিতে হয়, আগে থেকে ছিল না বাট হয়, যেরকম প্রেশার, হাইপারটেনশন और जेस्टेशनल हाइपारटेंशन যেটা আমরা বলি, যে সামটাইমস সাম পিপল মানে সাম প্রেগনেন্ট লেডিজ ওদের বিপি বেড়ে যায়, আর আফটার ডেলিভারি অলসো বিপিটা বাড়তে পারে। প্লাস আনাদার ডিজিজ আছে ফ্রম কার্ডিয়াক পয়েন্ট অফ ভিউ, যেটা প্রেগনেন্সি রিলেটেড, এটাকে আমরা বলি পেরিপার্টাম কার্ডিওমায়োপ্যাথি। এটা লাস্ট ট্রাইমিস্টার অফ প্রেগনেন্সি বা ডেলিভারির 6 মাস পর্যন্ত শ্বাসের কষ্ট হওয়া, পাওটা ফুলে যাওয়া, হার্ট ফেল হওয়া, দিস ইজ নোন এজ পেরিপার্টাম কার্ডিওমায়োপ্যাথি। দিস ইজ প্রেগনেন্সি রিলেটেড। ওকে। আচ্ছা, তো স্যার জানতে চাইবো যে এই যে আমরা অনেক সময় দেখে থাকি মানে এই যে এই সিচুয়েশনটার মধ্যে যে কোভিডের সময়টা, তখন মানে হার্টের একটা দেখছি যে আমরা মানে সবাই যার কোভিড হচ্ছে, আফটার কোভিড মানে পোস্ট কোভিড যেটা আমরা বলছি, সেই পোস্ট কোভিডের সময় হার্টের একটা প্রবলেম দেখা দিচ্ছে, সেই ব্যাপারে আপনি কি বলবেন? পোস্ট কোভিড কমপ্লিকেশন তো বহুত জনের হচ্ছে, তো দেখ কোভিড ক্যান এফেক্ট হার্ট অলসো, বাট যেটা আমরা ইউজুয়ালি দেখছি হার্ট ডিজিজ কোভিডের পর দ্যাট ইজ নট দ্যাট কমন, হ্যাঁ না, বাট লাংস ড্যামেজ হওয়ার কারণে যেটা শ্বাসের কষ্ট হয় ওইটা ভেরি কমন। মানে কোভিড হয়েছে, কোভিডে লাংসের আপনার মাল্টিপল জায়গাতে এফেক্ট করেছে, এখন আপনার শ্বাসের কষ্ট হচ্ছে। সো দিস আর ইউজুয়ালি বিকজ অফ লাংস। হার্টের মধ্যে পোস্ট কোভিড কয়েকটা কেস আমরা দেখেছি হার্ট অ্যাটাক হওয়া, ইয়াং পেশেন্ট হার্ট অ্যাটাক হয়েছে, নো মানে কোনো রিস্ক ফ্যাক্টরস নাই, না ফ্যামিলি হিস্ট্রি আছে, না স্মোকার, না ডায়াবেটিস, না আপনার অ্যালকোহল নিচ্ছে, বাট পোস্ট কোভিড হার্ট অ্যাটাকও হয়। আমাদের এখানে এখনো ইনসিডেন্স এত বেশি হয়নি, বাইরের দেশে আরও বেশি আছে, বাট পোস্ট কোভিড হার্ট অ্যাটাক হয়। তো এটার জন্য তার জন্য বলা হয় যে আফটার কোভিড অ্যাটলিস্ট ফর 1 month ইউ শুড বি টেকিং রেস্ট, হোম রেস্ট, নট বেড রেস্ট। সো টেক রেস্ট, বি এট হোম, ভালো থেকে খাওয়া দাওয়া করেন এন্ড হোপ ফর দি বেস্ট আর কি। আচ্ছা, আপনি একটা কথা বলেছেন যে হাই ব্লাড প্রেশার, তো হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস এগুলো কিভাবে রিলেটেড টু দ্য হার্ট ডিজিজ? প্রায় সময় দেখছি যাদের হাই প্রেশার ওরা হার্ট অ্যাটাকের ভুক্তভোগী, তো আপনি সেটার ব্যাপারে কি বলবেন? সো যেটা আমি বললাম মোস্ট কমন হার্ট ডিজিজ ইজ করোনারি আর্টারি ডিজিজ, যেটা এনজাইনা বা হার্ট অ্যাটাক করায়। These things has some risk factors. Some of the risk factors are avoidable, some of the risk factors are not avoidable. যেটা নট অ্যাভয়েডেবল হলো কি আপনার জেনেটিক, আপনি আপনার জিন চেঞ্জ করতে পারবেন না। ফ্যামিলি হিস্ট্রি, আপনার ফ্যামিলি হিস্ট্রি অফ হার্ট ডিজিজ ইউ ক্যানট চেঞ্জ। মেল জেন্ডার মানে পুরুষদের বেশি হয়, সো দিস থিংস আর উইচ আর আনঅ্যাভয়েডেবল, মানে আপনি সরাতে পারবেন না। বাট দেয়ার আর সার্টেন অ্যাভয়েডেবল রিস্ক ফ্যাক্টরস। অ্যাভয়েডেবল রিস্ক ফ্যাক্টরসের মধ্যে হলো গিয়ে আপনার স্মোকিং। স্মোকিং ইজ very highly associated with heart diseases. No, it is very bad. Alcohol in excessive amount is also very bad for the heart. বা cholesterol level ও rise করে alcohol. These two হয়ে গেল। তারপরে আপনার high BP can corrode our arteries, vessels, হ্যাঁ না, তাই high BP এর সাথেও heart disease একদম associated. তারপর হলো কি আপনার ডায়াবেটিস, আনকন্ট্রোল ডায়াবেটিস, এই সাইডে আনকন্ট্রোল ডায়াবেটিস বহুত বেশি। তো আনকন্ট্রোল ডায়াবেটিস ইজ অলসো হাইয়ার রিস্ক ফর নট অনলি হার্ট ডিজিজ বাট কিডনি প্রবলেম, যেটা পেশেন্টের পর দিকে ডায়ালিসিস লাগতে পারে, বা চোখের প্রবলেম, ক্যাটারাক্ট হয়ে গেলো, রেটিনোপ্যাথি হয়ে গেলো, এগুলো সব ডায়াবেটিস রিলেটেড। সো দিস আর রিস্ক ফ্যাক্টরস। অ্যান্ড আমরা যদি মানে এজ আমরা কম করতে পারবো না, ইট ইজ এন এজ রিলেটেড ডিজিজ। এজ আমরা চেঞ্জ করতে পারবো না, কম করা যায় না। সো things which can be reduced should be reduced, like avoid smoking একদম, stop alcohol, है ना, ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখতে হবে। মেডিসিন, ডক্টর আমি এখানে দেখি মেডিসিন লেখা আছে, ব্লাড প্রেশারের মেডিসিন খেয়েছে, কমে গেছে, ছেড়ে দিল। কেন ছেড়ে দিল? তো কমে গেছে, এরকম থরি হয়। ইউ হ্যাভ টু কন্টিনিউ টেকিং দ্য মেডিসিন, মেবি মেডিসিনের ডোজ আপনার আপ ডাউন করতে হবে, কমাতে হবে। সিমিলারলি ডায়াবেটিসটা আনকন্ট্রোল থাকলেও আপনার হার্ট ডিজিজ একদম হচ্ছে। তো ওইগুলো জিনিসটা কন্ট্রোল করে রাখতে হবে। তার জন্য প্রপার চেকআপ ইজ নেসেসারি, আর ফ্রিকোয়েন্ট চেকআপস ইজ নেসেসারি। একটা প্রেসক্রিপশনে 3 বছর চলবে না, আপনার দেখাতে হবে বারবার। তো আপনি এটা কি বলতে চাইছেন যে আমরা আজকে যেহেতু রেকর্ডের লাইভ অনুষ্ঠান, না লাইভে সবসময় কথাটা মানে ওরা বলে থাকে যে কতদিন পর আমাদের চেকআপ করাটা দরকার মানে হার্ট ডিজিজের জন্য, মানে এটা তো ফর এভরি পেশেন্ট ডিফারেন্ট হয়, হ্যাঁ না। আপনার যদি অল্প মানে ফ্লাকচুয়েশন আছে ব্লাড প্রেশারে বা সুগার লেভেলে, ফ্রিকোয়েন্ট চেকআপস লাগে, ওইগুলো আপনার লোকাল ডক্টর আপনারা ভালোটিকে বলবেন, যে সময় ডাকবেন ওই সময় যেতে হয়। আচ্ছা। তো স্যার আরেকটা যেটা কোয়েশ্চেন আমরা প্রায় সময় পেয়ে থাকি, সেটা হচ্ছে
মানে এই টাইমে আর কি কোভিড টাইমের মধ্যে সবাই দেখছি যে মানে ভ্যাকসিন নিয়ে একটা সবার মধ্যে একটা মানে একটা কৌতূহল যে হার্ট ডিজিজ হলে কি ভ্যাকসিন নেওয়াটা কতটুকু দরকার, মানে দরকার তো অবশ্য সবারই দরকার, কিন্তু মানে ভ্যাকসিনে কোনো ধরনের হার্ম বা কিছু করা হয় কি না না, বা তারই সাথে আরেকটা জিনিস, যদি কারোর হার্ট ডিজিজ হয়ে থাকে তারা কি ভ্যাকসিন নিতে পারবে কি না না। হার্ট ডিজিজ হওয়ার পরে ভ্যাকসিন নেওয়া যায়, এভরিবডি শুড টেক ভ্যাকসিন, Yes. ভ্যাকসিন ইজ হেল্পিং। আর ফিউ ইনসিডেন্সেস, ভেরি ভেরি রেয়ার ইনসিডেন্সেস আছে যে ভ্যাকসিন রিলেটেড কিছু হয়েছে, তো যেরকম আমি বললাম উই অলওয়েজ সি দ্য রিস্ক অ্যান্ড বেনিফিট রেশিও। বেনিফিট উইথ ভ্যাকসিন ইজ মাচ হায়ার দেন রিস্ক, হ্যাঁ না, রিস্ক অ্যাবসলিউটলি নেগলিজিবল রিস্ক, তার জন্য ভ্যাকসিন সবাইকে নিতে হয়। এখন মানে অনলি ইফ ইউ হ্যাভ হ্যাড ফিভার বা কোভিড হয়েছে দেন অনলি ইউ শুড ওয়েট ফর সাম ডেজ আর তারপর ভ্যাকসিন নিতে, আদারওয়াইজ দেয়ার ইজ নো ডিজিজ যেটার মধ্যে আপনি ভ্যাকসিন নেবেন না। ইভেন হার্ট ডিজিজ, এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি হয়েছে, পেসমেকার হয়েছে, ইউ ক্যান টেক ভ্যাকসিন, ভ্যাকসিন তো নিতেই হয়। আচ্ছা, আরেকটা জিনিস, ভ্যাকসিন আপনাকে এটা যে কোভিড হবে না, বহুত মানুষ ভাবে আমি ভ্যাকসিন নিয়েছি আমার কোভিড হবে না, দিস ইজ ফলস। ভ্যাকসিন নেওয়ার পর কোভিড হয়, বাট দ্যাট কোভিড যেটা হবে ইট উইল বি জাস্ট লাইক নর্মাল ফ্লু, হ্যাঁ না। ইউজুয়ালি 99% অফ দ্য টাইম, মোর দেন 99% অফ দ্য টাইম পোস্ট ভ্যাকসিনেশন যদি আপনার কোভিড হয় ইট উইল বি জাস্ট লাইক এ ফ্লু, ইট উইল নট কজ এনি সিগনিফিকেন্ট ড্যামেজ টু ইয়োর হার্ট অর লাংস, না আপনাকে কিছু করবে। বাট ভ্যাকসিন ডাজ নট প্রিভেন্ট ইনফেকশন, ভ্যাকসিন ইজ অনলি টু প্রিভেন্ট সিরিয়াস ডিজিজ। তো এটা ভাববেন না যে আমি ভ্যাকসিন হয়ে গেছে আমার মাস্ক লাগবে না, আমার কোভিড হবে না, এটা না। দিস ইজ ভেরি ক্রুশিয়াল, মানে এই সময়ে দাঁড়িয়ে মাস্ক না বা এরকম তো ভাবাই যায় না, সবারই মাস্ক পরাটা দরকার। তো এই যে মাস্ক কথাটা আপনি বললেন, অনেক সময় আমরা দেখতে পাচ্ছি যে যারা মাস্ক কন্টিনিউয়াসলি পরছে মাস্ক, তো ওদের একটা ব্রিদিং প্রবলেম হচ্ছে, সেটা সামহাউ কোনো না কোনো ওয়েতে আমরা দেখছি সেটা হার্ট রিলেটেড হতে পারে। তো আপনি কি বলবেন, সেটা কি হার্ট রিলেটেড না? একটা জিনিস তো আছে, সবাই একটাই মাস্ক বহুত দিন ইউজ করছে, আর ইউ ক্যানট ওয়াশ মাস্ক, মানে মাস্কটা ওয়াশ করলে ওটার এফিকাসিটা খারাপ হয়ে যাবে। নিয়ম মতে মাস্ক চেঞ্জ করতে হয় এভরি 2 days। যদি আপনি একটাই মাস্ক পরে সব জায়গায় ঘুরছেন, ওই মাস্কের উপরে একটা লেয়ার অফ ডাস্ট হয়ে যায় বা যেটাই জিনিস হয়ে যায়, তো ওইগুলোর জন্য ব্রিথিং ডিফিকাল্টিটা হচ্ছে। ফ্রিকোয়েন্ট চেঞ্জিং অফ মাস্ক ইজ নিডেড, আর মাস্ক তো পরতে লাগবেই। তো স্যার এই যে আপনি বললেন মাস্ক ব্যাপারটা 2 দিন পরে চেঞ্জ করতে লাগবে, সেটা কি কটন মাস্ক অর দ্যাট মেডিকেটেড যে মাস্কগুলো সেটা পরাটা কি মানে এফেক্টিভ, নাকি কটন মাস্ক ইজ ওকে? কটন মাস্ক, আমি অলওয়েজ বিলিভ করি N95 মাস্ক, मतलब practically theoretically N95 mask is protective, cloth mask is not that much protective, but something is better than nothing. N95 is costly, so যে যেটা অ্যাফোর্ড করতে পারে ইউ প্লিজ টেক ইট, বাট সামথিং ইজ বেটার দেন নাথিং। কিছু নাই, কটনের মাস্ক ইজ এনাফ, ইভেন এ হ্যাঙ্কারচিফ ইজ এনাফ। আচ্ছা, তো স্যার আবার ফিরে যাচ্ছি আমি সেই আগের হার্ট ডিজিজের ব্যাপারে। তো আপনি কথা বলতে সময় একটা কথা বলেছেন এনজিওপ্লাস্টিক, সেই ব্যাপারটা নিয়ে অনেক সময় অনেকজনেরই একটা ধারণা, আমিও অনেক সময় জানি না এই ব্যাপারটাকে নিয়ে, তো আপনি যদি এই ব্যাপারটা একটু ভালো করে বিস্তারভাবে একটু বলেন। ফার্স্টে হলো গিয়ে এনজিওপ্লাস্টি লাগে ওই পেশেন্টের যার হার্টের ভিতরে ব্লক আছে। ব্লকটার প্রেজেন্টেশন কিরকম থাকবে, যে আইদার ফ্র্যাঙ্ক হার্ট অ্যাটাক হয়ে গেছে, হার্ট অ্যাটাক ইজ বিকজ যে সাডেনলি আপনার হার্টের ভিতরে একটা আর্টারি ক্লগ হয়ে গেছে, ক্লগ হওয়ার কারণে ব্লাডটা মাসেলে, হার্টের মাসেলকে মায়োকার্ডিয়াম বলে, ওইটাতে যাচ্ছে না, সো দ্যাট মাসেল স্টার্টস ক্রাইং ইন দ্য ফর্ম অফ চেস্ট পেইন, অ্যাঞ্জাইনা। সো আইদার হার্ট অ্যাটাক হয়ে চেস্ট পেইন হলো, বা মানে যদি সাডেনলি ব্লকেজটা ডেভেলপ করে তাহলে হার্ট অ্যাটাক হয়ে গেলো। যদি ব্লকেজটা সাডেন ডেভেলপ না করে আস্তে আস্তে ডেভেলপ করছে ওভার এ পিরিয়ড অফ সে 6 months ও 1 year ও 2 year ও 10 year, তো ওইটার মধ্যে হয় অ্যাঞ্জাইনা। অল্প অল্প হাঁটবো, আগে আমি 1 কিলোমিটার হাঁটার পর চেস্ট পেন হতো, এখন আমি 100 মিটার হাঁটার পর চেস্ট পেন হয়। দ্যাট মিনস দ্য পার্সেন্টেজ অফ ব্লকেজটা আস্তে 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 বাড়ছে। তো ওই যে ব্লকেজটা কত পার্সেন্ট ব্লক আছে হার্টের ভিতরে, একটা আছে ব্লক না 2টা ব্লক আছে, ওই জিনিসটা দেখার জন্য, ওইটা ইসিজিতে বোঝা যায় না মেজরিটি অফ দ্য টাইম, ইকোতে অতম বোঝা যাবে না, ওটার জন্য দেখতে হয়। তো এটার জন্য লাগে এনজিওগ্রাফি। গ্রাফি মিনস ফটোগ্রাফি, গ্রাফি, হ্যাঁ না, তো ফটো নেওয়া। তো ওইটাই আমরা এখন তো মেজরিটি টাইম হাত দিয়েই হয়, রেডিয়াল আর্টারি দিয়ে আমরা একটা ক্যাথেটার নিয়ে হার্টের ভিতরে গিয়ে চেক করি যে ব্লকেজ আছে কি ব্লকেজ নাই, দ্যাট ইজ এনজিওগ্রাফি। ওই এনজিওগ্রাফিটা করতে করতে সঙ্গে সঙ্গে মানে বুঝতে পারবো যে ব্লকেজ আছে কি না, কয়টা ব্লকেজ, ডিপেন্ডিং অন ব্লকেজ, কোন জায়গাতে ব্লকেজ, কত পার্সেন্ট ব্লকেজ, 80%, 50%, 90%, 100%। তো দেন কামস কথা হলো যে ওই ব্লকেজটাকে ঠিক করা কীরকম হয়। ঠিক করার মধ্যে 2 রকমের
সার্জারি হয়, ওয়ান ইজ ওপেন হার্ট সার্জারি অর বাইপাস সার্জারি। সো বাইপাস সার্জারি ইজ রিজার্ভ ফর দোজ কেসেস যেটার মধ্যে খুব বেশি ব্লক, এত বেশি ব্লক যে ওইটাকে মানে ভালোটিকে ক্লিয়ার করা যাবে না, এনজিওপ্লাস্টিতে হবে না, তার জন্য বাইপাস রাখা হয়েছে। সো বাইপাস আমরা লাস্ট রেজর্টে ইউজ করি। তার আগের ক্যাটাগরি হলো গিয়ে যেটার মধ্যে ব্লকেজটা একদম মানে আমরা ওই সেম এনজিওগ্রাফি যেরকম আমরা হাত দিয়ে করলাম বা পাও দিয়ে করলাম, সেম ওই ক্যাথেটার দিয়ে পেশেন্টকে আমরা সেন্সলেস করি না, লোকাল এনেস্থেশিয়া হয়। বাইপাস সার্জারি ইজ ওপেন হার্ট সার্জারি, তো ফুল জেনারেল এনেস্থেশিয়া দিয়ে হয়। বাট এনজিওগ্রাফি এনজিওপ্লাস্টি আর ডান আন্ডার লোকাল এনেস্থেশিয়া বা কনসিয়াস সেডেশন বলি, যে পেশেন্ট অ্যাওয়েক থাকে, অ্যাওয়েক মোডের মধ্যে আমরা এটা করি। তো এনজিওপ্লাস্টিটার মধ্যেও হাত দিকে বা পাও দিকে আমরা ক্যাথেটার নিয়ে হার্টের ভিতরে গিয়ে বেলুন দিয়ে পরিষ্কার করে ওটার ভিতরে একটা স্টেন্ট বসানো হয়। তো ওইটাকে বলে এনজিওপ্লাস্টি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো স্যার এই যে এনজিওপ্লাস্টিক আর পেসমেকার সেটার মধ্যে দেয়ার ইজ এ বিগ ডিফারেন্স। আচ্ছা, সেই ডিফারেন্স। এনজিওপ্লাস্টি হলো গিয়ে ফর হার্টের ভিতরের আর্টারিজের ব্লকেজ। আচ্ছা। পেসমেকার ইজ নিডেড ফর ব্লকেজ ইন দ্য কন্ডাকশন সিস্টেম অর ইলেকট্রিক্যাল সিস্টেম অফ দ্য হার্ট। আচ্ছা। মানে হার্ট অলদো ছোট জিনিস, ওইটারও মাল্টিপল পার্টস আছে। একটা পার্ট আছে যেটা হার্টের নিজের মাসেলকে ব্লাডটা দিচ্ছে, ওইটাকে আমরা করোনারি আর্টারিজ বলি। ওইটাতে ব্লকেজ থাকলে এনজিওপ্লাস্টি বা স্টেন্ট বা বাইপাস সার্জারি লাগে। বাট হার্টের মধ্যে কত পালস রেট যে আমরা বলি, আমরা যে 70 থাকতে হয়, 72 থাকতে হয় বা 60 to 100 নর্মাল পালস রেট হয়। তো ওই যে পালস রেটের গল্পটা, এটা দিস ইজ রিলেটেড টু পেসমেকার। কোনো পেশেন্ট, দিস ইজ অলসো এজ রিলেটেড, পালস রেটটা খুব বেশি কম হয়ে যায়। আচ্ছা। বা মানুষ মাথা ঘুরিয়ে পট করে পড়ে যায়, আবার উইদিন 2 মিনিটস পেশেন্ট ঠিক হয়ে যায় যে কি হলো, ওইটাকে আমরা বলি সিনকোপ। আচ্ছা। সো আইদার পেশেন্টের সিনকোপ হচ্ছে উইথ পালস রেট একদম কম মানে লেস দেন 40 হয়ে গেছে, তো ওই জিনিসের পেসমেকার লাগে। আচ্ছা আচ্ছা। তো স্যার আপনি যে বলছিলেন না মানে এনজিওপ্লাস্টিকের ব্যাপারটা, মানে কতটুকু পার্সেন্ট হলে যে এটা কিউরেবল, মানে হার্টের কত ব্লকেজটা কতটুকু পার্সেন্ট থাকা পর্যন্ত এটা কিউরেবল মানে থ্রু এনজিওপ্লাস্টি? এগুলো কিছু না, এখন হলো গিয়ে ইভেন 100% ব্লকেজ ক্যান বি ওপেন, ইট ডিপেন্ডস অন দি স্কিল অফ ইওর কার্ডিওলজিস্ট। আচ্ছা, হ্যাঁ না? আচ্ছা। তো মানে যেরকম দিল্লি উল্লিতে তো মানে এরকম খুব টাইট একদম ভেরি সিভিয়ার ব্লকেজ, ওকে ইট হ্যাজ বিন স্টার্টেড ইন গুয়াহাটি অলসো। এখন গুয়াহাটিতে মধ্যেও আপনার মানে বাইপাস ইজ ভেরি রেয়ারলি ইউজড, এনজিওপ্লাস্টি হয়। আচ্ছা। বাট হ্যাঁ, ইট ডিপেন্ডস অন দি স্কিল অফ ইওর কার্ডিওলজিস্ট অলসো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আবার একটু কোয়েশ্চেনে চলে আসছি, মানে আমাদের যারা প্রায় সময় ফোন করে থাকেন, একটা কথা ওরা বলে থাকেন যে আমাদের হাত ডান দিকটা একটা ব্যথা হচ্ছে, সেই ব্যথাটাই কি আমাদের মানে কোনো ধরনের ইন্ডিকেশন টু দ্য হার্ট ডিজিজ? হার্ট ইজ ইন দ্য লেফট সাইড, সো যদি হার্টের কিছু প্রবলেম আছে তো ইউজুয়ালি majority of the time pain should be in the left side or center. Usually right sided chest pain is atypical chest pain, but কিছু বলা যায় না until unless investigated properly, है ना? Any pain বলা হয় নিয়ম মতে যে আপনার pain anywhere in the body below the jaw and above your umbilicus মানে mid abdomen, it can be chest pain, মানে it can be because of your cardiac condition. Pain anywhere below the jaw and above your umbilicus or mid abdomen can be because of cardiac pain. So even right side of chest pain can be cardiac, but usually হয় না। আচ্ছা আচ্ছা। তো স্যার একটা কথা জানতে চাইবো যে আমাদের একটা কথা আগে যেমন কোলেস্ট্রল নিয়ে কথাটা চলছিল, তো গুড কোলেস্ট্রল এন্ড ব্যাড কোলেস্ট্রল নিয়ে আপনি বলছিলেন যে ব্যাপারটা, তো সেটা নিয়ে যদি একটু ভালো করে বিস্তার করে একটু বলেন। সো গুড কোলেস্ট্রল ইজ আমরা যেটা বলি হাই ডেনসিটি লাইপোপ্রোটিন অর এইচডিএল কোলেস্ট্রল, এন্ড ব্যাড কোলেস্ট্রল আর আদার নন এইচডিএল কোলেস্ট্রল। তো ওইরকম কিছু না যে আমি কিছু করব আর মানে আপনার খালি এইচডিএলটা বাড়বে বাকি বাড়বে না, এরকম কিছু ইউজুয়ালি না। দেখা গেছে যে কোলেস্ট্রল should be in the normal level. For those যারা হার্ট ডিজিজ হয়েছে their cholesterol level should be below যেটা নর্মাল হয়, নর্মাল থেকে আরো কম হতে হয়। বাট গুড কোলেস্ট্রল ইজ এইচডিএল কোলেস্ট্রল। দেয়ার আর সাম রিসার্চেস উইচ হ্যাজ বিন ডান, যেটা দেখেছে যে দেয়ার আর সার্টেন ড্রাগস, যেরকম একটা নিয়াসিন বলতো, সো আফটার টেকিং নিয়াসিন ইউর গুড কোলেস্ট্রল রাইজেস, এইচডিএল কোলেস্ট্রল বাড়তো। বাট দ্যাট রাইজ ইন লেভেল অফ এইচডিএল কোলেস্ট্রল আপনার হার্টের মধ্যে যে হার্ট ডিজিজ হবে না এরকম কিছু ছিল না। তার জন্য এখন গুড কোলেস্ট্রল বাড়ানোর জন্য যেগুলো মেডিসিন আছে ওইগুলো এখন আর ইউজ হয় না। জাস্ট টেকিং মেডিসিন এন্ড ইনক্রিজিং ইউর গুড কোলেস্ট্রল ইজ নট হেল্পিং অ্যাকচুয়ালি। আচ্ছা স্যার, আমি একটা ম্যাগাজিনে পড়েছিলাম যে অনেক সময় ইসিজিতে আমাদের মানে ঠিক মতো হার্টে ব্লকেজ আছে কিনা না সেটা ধরা পড়ে না। যদি হার্ট অ্যাটাক হয় ইসিজিতে এসে যায়। যদি এনজাইনা থাকে দ্যাট মিন্স ব্লকেজ তো আছে হার্টের ভিতরে বাট বহুত লম্বা ডিউরেশনে হয়েছে, দেন ইভেন
ইসিজি অ্যাডজাস্ট মানে ওইটাও নর্মাল দেখাতে পারে। সো এনি অ্যাকুইট চেঞ্জ ইসিজিতে ইউজুয়ালি এসে যায়। দিস ইসিজি ট্রেডমিল টেস্ট দিস আর অনলি 70-80% সেন্সিটিভ, ফর 20% সেন্সিটিভ না। ফর এভরি 100 পেশেন্ট ওরা 80 ধরতে পারবে, 20 ধরতে পারবে না। সো এটা মানে বানানোই হয়েছে এরকম যে ইসিজি এন্ড টিএমটিস দেয়ার আর 77-80% সেন্সিটিভ, এর থেকে বেশি সেন্সিটিভ না। বাট হার্ট অ্যাটাক হলে ইসিজিতে এসে যায়, ইউজুয়ালি এসে যায়। এটার মধ্যে বহুত সময় ইসিজি 1/3 অফ পেশেন্ট উইথ হার্ট অ্যাটাক অলসো ক্যান হ্যাভ নর্মাল ইসিজি। তো স্যার আপনি সো এটা বলবেন না যে ইসিজি নর্মাল তাও হার্ট অ্যাটাক বললো ডক্টর, ক্যান বি মানে মানে আমাদের পড়ানোই হয়েছে এরকম যে এটা এরকম হতে পারে, হ্যাঁ না। উই ডোন্ট টেক রিস্ক অ্যাজ এ ডক্টর, আই ক্যানট টেক রিস্ক উইথ মাই পেশেন্ট যে না কিচ্ছু হয় নাই, বাড়িতে চলে যান। বাড়িতে গেলে কিছু হলে তার জন্য আমরা দেখতে হয় ভালোটিকে, এনি প্রবলেম সিরিয়াসলি দেখতে হয়। ইসিজি মে বি নর্মাল, যদি ইসিজি নর্মাল থাকে আমরা কয়েকটা ব্লাড টেস্ট দিই বা ইকো করতে বলি, যে আরও যদি কোনো ইনডাইরেক্ট এভিডেন্স পেয়ে যায় যে হার্টে ব্লক আছে কিনা। ডাইরেক্ট এভিডেন্স ইজ অনলি ওয়ান, দ্যাট ইজ বাই এনজিওগ্রাফি। বাট সব পেশেন্টকে এনজিওগ্রাফি করা যায় না, ইট ইজ every procedure is associated with some risk, তার জন্য every patient should not go for angiography, but আমরা indirect evidence খুঁজি যে এই পেশেন্টের ব্লকেজ আছে কিনা। ফার্স্টে ইসিজি করালাম, ইসিজিতে ধরা পড়ে গেল, আর কিছু লাগে না। ইকো করালাম, ধরা পড়ে গেল, আর কিছু লাগে না। নর্মাল থাকলে আমরা টিএমটি করে দেখে নিলাম, তারপরেও নর্মাল থাকলে আমরা এনজিওগ্রাফি করতে বলি যদি সিমটমস থাকে আর কি। বুঝতে পারলাম। আচ্ছা স্যার, ওই যে একটা ব্যাপার রয়েছে যেটা আমরা বলে থাকি, মানে অনেক সময় ইসিজিতে তো ধরা পড়ছে না, তো ইসিজিতে ধরা না পড়লে তখন নেক্সট স্টেপটা কি, এনজিওগ্রাফি? ডিপেন্ডস অন ইউর সিমটমস। আচ্ছা, আপনার সিমটম কতটুকু। ইয়ং পেশেন্ট এসছে, 20 ইয়ার্স 30 ইয়ার্সের মেল পেশেন্ট এসছে, চেস্টে পেন, ইসিজি নর্মাল, কিচ্ছু করতে হবে না, যাও বাড়িতে, নো প্রবলেম। বাট এল্ডারলি পেশেন্ট আসছে, ডায়াবেটিক আছে, প্রেশার আছে, আপনার বলছে চেস্টে পেন হচ্ছে, ইসিজি ইজ নর্মাল, দেন আই আস্ক হিম চলো ঠিক আছে আপনি একটা ইকো করিয়ে নেন, একটা ট্রেডমিল টেস্ট করিয়ে নেন। তো ডিপেন্ডিং অন সিমটমস, ডিপেন্ডিং অন দ্য এজ অফ দ্য পেশেন্ট নেক্সট ইনভেস্টিগেশন করতে হয়। আচ্ছা স্যার, একটা মেজর অ্যাটাক অ্যান্ড মাইনর অ্যাটাক, মাইনর অ্যাটাকের সময় বলে যে 3বার অ্যাটাক হয়ে গেলে, সরি মেজর অ্যাটাকে 3বার অ্যাটাক হয়ে গেলে তখন ডেথ দিকে মানে এগোচ্ছে, এরকম কাইন্ড অফ অনেক সময় বলে। কিছু না, এখন বইয়ের মধ্যে মেজর এন্ড মাইনর ক্রাইটেরিয়া ইউজ করে না। দেয়ার ইজ নো মেজর হার্ট অ্যাটাক অর নো মাইনর হার্ট অ্যাটাক, এনি হার্ট অ্যাটাক ক্যান কিল ইউ। সো এভরি হার্ট অ্যাটাক ইজ মেজর হার্ট অ্যাটাক। ডোন্ট ওয়েট কি না এটা মাইনর কিছু হবে না, কিছু হবে না কেন, হতে পারে। সো মেজর মাইনর কিছু না, আপনার হার্ট অ্যাটাক হয়েছে, আপনার একবার হার্ট অ্যাটাক হয়েছে, ইউ আর মোর প্রোন টু ফিউচার হার্ট অ্যাটাকস। হ্যাঁ, এটা মেজর হোক या মাইনর হোক, ইফ ইউ হ্যাভ এ টেন্ডেন্সি অফ গেটিং ওয়ান হার্ট অ্যাটাক, ইউ ক্যান হ্যাভ 2 or 3 more হার্ট অ্যাটাক। এভরি হার্ট অ্যাটাকের মধ্যে হার্ট আরো ড্যামেজ হয়, তার জন্য যেটা ফার্স্ট অ্যাটাক হয়েছে ওই অ্যাটাকের মধ্যেই যে ব্লকেজের জন্য অ্যাটাক হয়েছে ওইটাই যদি আপনি ঠিক করে দেন, তো বাই চান্স যদি তারপরও যদি আপনার নেক্সট অ্যাটাক হয়, তো বডি হার্টটা কম্পেনসেট করতে পারবে, তো মেজর মাইনর হয় না। বুঝেছি স্যার। এটার সাথে একটা রিলেটেড যেটা বলবো, যেটা অনেক সময় অনেকজনের প্যারালাইজড হয়ে যায় একটা সাইড, তো সেটা কি কারণে? ব্রেনের স্ট্রোক, that is for that মানে ওইটা ব্রেন রিলেটেড, নিউরোলজি, মানে দিস ইজ নট রিলেটেড টু দ্য হার্ট অ্যাটাক, নট অ্যাটাক টু হার্ট। বাট সামটাইমস হার্ট অ্যাটাক হওয়ার পরে মানুষের স্ট্রোক হয় উইদিন 5 ডেজ, দেখা গেছে বোথ হয়, দুইটা কন্ডিশনই একই সাথে হয়ে যায়। হার্টের ভিতরে অ্যাটাক হয়ে গেল আর উইদিন 5 ডেজ দেখলে এক সাইডের প্যারালাইসিস হয়ে গেল, স্ট্রোকও হয়ে গেল, এটাও হয়। বোথ আর অ্যাসোসিয়েটেড, মানে causes of brain stroke or heart attack are same: smoking, diabetes, age, male patient, cholesterol. কজ যখন সেম, তো একটা পেশেন্টের কজ আছে যখন হার্ট অ্যাটাকও করতে পারে, স্ট্রোকও করতে পারে। আচ্ছা, তো স্যার জানতে চাইবো, আমাদের যেহেতু সময় একদম শেষ হয়ে আসছে, জানতে চাইবো যে স্যার ডায়েট কি দরকার মানে একটা পেশেন্টের, মানে ফর নট গেটিং এনি হার্ট ডিজিজ, একটু যদি আপনি বলেন। দেয়ার ইজ নো সাচ ডায়েট যে আপনি খাবেন আর হার্ট ডিজিজ হবে না, এরকম যদি থাকতো তাহলে মানুষ মেডিসিনই বানাতো না। বাট দেয়ার আর সার্টেন ডায়েটস উইচ ক্যান হার্ম ইউ, লাইক ডায়েটস যেগুলো খুব মানে অয়েলি হয়ে গেল, স্পাইসি হয়ে গেল, তারপরে যেগুলো ঘি বাটার উই শুড বি অ্যাভয়েডিং, পিকলস অ্যাভয়েড করব, আর মানে অয়েলি ফুডসগুলো একদম অ্যাভয়েড করতে হবে। আগের দিনে বলা হতো রিফাইন্ড অয়েল ইজ গুড ফর হার্ট, তাই এখন বলা হয় রিফাইন্ড অয়েল না, আইদার ইউ টেক মাস্টার্ড অয়েল অর ইউ টেক অলিভ অয়েল, দিস 2 oils আর গুড ফর ইয়োর হার্ট। আর হার্ট ডিজিজের পেশেন্ট ফিশও খেতে পারবে, মিটও খেতে পারবে, অল্প অল্প করে সব কিছু খেতে পারবে। স্মল ফিশ ইজ গুড ফর হার্ট, এটার মধ্যে যে ফিশ অয়েল থাকে ইট ইজ ভেরি গুড, হ্যাঁ না। তো স্মল ফিশ, ছোটো মাছ হার্টের জন্য ভালো, দ্যাট ডাজ নট মিন বড় মাছ খেতে পারবে না, বড় মাছও পারবে। আর যদি আপনি এগ খান তো এগের ইয়েলো পার্ট ইয়কটা খাবেন না, ইট কন্টেন্স হাই অ্যামাউন্ট অফ কোলেস্ট্রল। হোয়াইট পার্ট অফ এগ খেতে পারবেন। মিট খাওয়া যায়, অল্প অল্প করে খাওয়া যায়, অ্যাভয়েড রেড মিট যারা খান।
So this is both for the normal যেগুলো patient. জিনিস খাচ্ছেন ওইগুলো জিনিস বার করতে হবে তো Through এটা ভেরি exercise. ইম্পর্টেন্ট এক্সারসাইজ যদি আপনার এনজিওপ্লাস্টি হয়েছে বা বাইপাস হয়েছে দেন আফটার 15 days or 1 month when you are comfortable আপনার এক্সারসাইজ স্টার্ট করে দিতে হবে দরকার। আর এক্সারসাইজও মানে এরকম একদম হেভি এক্সারসাইজ এরকম না না। ইন মডারেশন মানে অল্প অল্প করে আপনি যতটুকু টলারেট করেন ইভেন পেশেন্টস উইথ এনজাইনা চেস্ট পেন ওরাও এক্সারসাইজ করতে পারে প্রোভাইডেড যে চেস্ট পেন হচ্ছে না মানে যতটুকু দূর আপনি করতে পারেন তারপর চেস্ট পেন হয় অতটুকু দূর করেন তারপরে রেস্ট করেন আবার এক্সারসাইজ করেন বা ওয়াক করেন করতে হয় আমাদের ব্রিটেনের জীবন সুরক্ষা অনুষ্ঠানের একটা আপনি চাইবো একটা মেসেজ আপনারা আমাদের জনগণের জন্য যদি আপনি দিয়ে থাকেন। স্টে হেলদি ইট হেলদি আর ডোন্ট টেক স্ট্রেসের জন্য হার্ট ডিজিজ হয় আর এখন এই কোভিডের সিচুয়েশনের মধ্যে মেন্টাল বহুত প্রেশার চলছে সবার উপরে সো ট্রাই টু অ্যাভয়েড টেকিং স্ট্রেস আর রেগুলার ওয়ার্কআউট করেন স্পেন্ড টাইম উইথ ইউর ফ্যামিলিস সব ঠিক থাকবে। তো দর্শক বন্ধুরা আশা করছি যে আপনারা হয়তো আপনাদের যা যা মনে কোয়েশ্চেন ছিল সেই কোয়েশ্চেনটা আমি ডাক্তারের কাছে রাখতে পেরেছি।